নমস্কার, সিটিভিএনে স্বাগত। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের লাঞ্চ বক্স নিয়ে খুব স্বাভাবিকভাবে আলোচনায় থাকতেই হবে। গুরুত্বপূর্ণ এমন এক বিষয় যা আপনারা দুপুরের লাঞ্চ সারতে সারতে আলোচনায় অংশগ্রহণ করতেই পারেন। দেখুন, প্রত্যেক দিনই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে তো আমরা আসি। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে সেটাকে রাখতে চলেছি, যেটা হয়তো অনেকটা দুঃখের, বেদনার, যন্ত্রণার, যাই বলতে পারেন না কেন, এটা হয়তো আমরা আমাদের সাধারণ মানুষ আমরা যারা রয়েছি তাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। মানে আমরা যারা ঘুরতে যাই বা আমরা যারা ট্রাভেল করি, আমরা যারা মেডিকেল ইমার্জেন্সিতে বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদেরকে, আজকে যে ঘটনাটা খুব মারাত্মক, মানে মর্মান্তিক বলা যেতে পারে। আপনারা জানেন অলরেডি যে আমি মির্জা গালিব স্ট্রিট নিয়ে কথা বলবো। শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, কারণ আমরা জানি যে মৃত্যুগুলো হয়ে গিয়েছে মারাত্মক। নজনের প্রাণ চলে যাওয়া এক নিমিষে, তা বুঝতেই পারেন আপনারা যে কতটা বেদনার, কতটা যন্ত্রণার, এই পরিবারগুলোর কি অবস্থা সেটা আমরা হয়তো ফিল করতে পারছি। দেখুন, কয়েকটা মাত্র দিনের ব্যবধান, মানে আমি বলছি তারাপীঠ, সেখানে আমরা দেখলাম মারাত্মক ঘটনা, নজনের প্রাণ চলে গেল অগ্নিদগ্ধ হয়ে। আজকে মির্জা গালিব স্ট্রিট, সেখানেও নজন, যাদের প্রাণ চলে গেল কিভাবে, তারা অগ্নিদগ্ধ হননি, যারা, যেটা বলা হচ্ছে যে এত পরিমাণ ধোঁয়া নির্গত হয়েছে যে শ্বাসকষ্ট প্রবল, বেঘোরে প্রাণ চলে গিয়েছে। দেখুন, আমরা তো সাধারণ মানুষ, রাজনীতির অত মারপ্যাচ বুঝি না। রাজনীতি রাজনীতির মতন হতে থাকবে, রাজনীতি রাজনীতির মতন চলবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গাফিলতি নাকি দুর্ঘটনা? আমি আজকে তাই এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি যে আপনারা বলুন, মানে আপনারা কি দেখেন, যা দেখেছেন এতদিন পর্যন্ত, তাতে হয়তো অনেক প্রশ্ন আমাদের মনে উঠেছে যে এত পরিমাণ শহরের বুকে আগুন লাগার ঘটনা, মানে আমরা যদি মনে করতে পারি তাহলে পরে হয়তো আপনাদের সামনে ওই সেই স্টিফেন কোর্টের নামটা সামনে চলে আসবে সর্বপ্রথম। সেই 2010 সাল স্টিফেন কোর্ট, মারাত্মক সেই মর্মান্তিক ছবি আমাদের প্রত্যেকের মনে রয়েছে। এরপর থেকে লাগাতার বছর অন্তর অন্তর অগ্নিকাণ্ডের ঘটনা, এক বছরে দুবার তিনবার এরকমও অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে। এই ছবিগুলো আমরা মনে করতে পারি। আমি যদি আপনাদেরকে সিরিয়ালি বলিও, 2010 যদি হয় স্টিফেন কোর্ট, 2011-তে আমরা দেখেছি আমরি, মারাত্মক সেই ঢাকুরিয়ার আমরির ছবি। আমরা দেখেছি এরপরই 2013-তে সূর্যচন্দ্র স্ট্রিট, সেখানকার ঘটনা। আমরা এর পরবর্তীতে দেখেছি 2021 স্ট্যান্ড রোডের ছবি। আমরা এরপর দেখেছি 2025 বড় বাজারের ছবি। তারপর আবারও একটা মারাত্মক পরিস্থিতি, সেখানেও ঋতুরাজ হোটেল অগ্নিদগ্ধ হয়ে কীভাবে মৃত্যু হয়েছিল মানুষগুলোর। আর ঠিক 2026-এ তো পরপর দুটো ঘটনা ঘটেই গেল। আমরা এখানেও আনন্দপুরের মতন জায়গার ছবি দেখেছি, আবার আজকে মির্জা গালিব স্ট্রিট, সেখানকার ছবিও দেখছি। মারাত্মক এক অবস্থার মধ্যে এই মানুষগুলো পড়েছেন। আমি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আগে আপনাদেরকে শোনাই। আমরা তো আপনাদের সঙ্গে আলোচনা করি লাঞ্চ বক্সে, আজকে এই বিষয় নিয়ে আলোচনায় আসবো। যারা এসেছিলেন এখানে মেডিকেল ইমার্জেন্সি, মানে তাদের চিকিৎসা করাবার জন্য, বেশিরভাগ বাংলাদেশ থেকে, আবার অনেকে ঘুরতেও এসেছিলেন, কি বলছেন তারা দেখুন। রাত্রে 2:30টার দিকে প্রচন্ড ধোঁয়া উঠছে, তখন দেখলাম সবাই চিল্লাপাল্লা করছে, তখন আর কি বেরিয়ে আসলাম। পরে দেখলাম দোতলা না তিনতলা আগুন লাগছে, আমি ছিলাম 4th ফ্লোরে। পরে আমরা ছাদে চলে গিয়েছি, দেখি সমানে প্রচন্ড ধোঁয়ার আগুন, হোটেল থেকে চলে যাচ্ছে। 4তলায় ছিলাম, তখন আমার নাতি আর আমি খেলা করতেছি, তখন হঠাৎ করে নাকে গন্ধ লাগলো। লাগার পরে মেয়েরে কই উঠো দি, কিসের গন্ধ বাইরেছে। মাইয়া ওইটা দরজা খুলছে, ধুমায় পুরো অন্ধকার, নাতি তো অজ্ঞান হয়ে গেছে গা চিক্ষার দিয়া। পরে এই চিখরা বাখরা করতেছি, ম্যানেজারের দরজা গিয়ে উঠাইছি। ম্যানেজারে আপনারা চিল্লাইতেছেন কেন এত রাত্রে, ঘুমান যায় যান, দরজা বন্ধ করেন, ঘরে যান, রুমে যান। ওখানে পরে সামনের দিকে আগায় ম্যানেজার আগাইতে পারে না, আমরা তো চিকের পারতেছি আর দৌড়াইতেছি। পরে ঘরে যান, ঘরে যান। আমরা রুমে গেলাম গা। পরে এক লোক আইসা, একটা ছেলে আইসা কইতে টর্চ দিয়া, ফায়ার সার্ভিস আসলো, আইসা হারা পানি টানি দিয়া নিয়ন্ত্রণ করার পরে তো ধুমা পুরা। পরে একটা ছেলে আইসা আমগো ধইরা টর্চ লাইট দিয়ে দিয়ে ছাদের উপরে নিচে গা। আমরা ছাদের উপরে গেছি গা। পরে ফায়ার সার্ভিসের লোকের আইয়া, প্রশাসন আইয়া পরে আমগো उद्धार करছে। 1:30 बजे आग लगी थी, मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला दीदी आग लगा है, बाहर निकलो।
फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर, वो लोग हमको निकाले, फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था तो यहाँ पे कुछ नहीं है, फायर एग्जिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। तो कम्युनिटी के मेंबर, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। मे भी फायर एग्जिट नहीं था, बहुत पैनिक हो गए वो लोग, सफोकेशन हो गया, मे बी बिकॉज ऑफ दैट। आप लोगों को क्या दिखाई दे रहा है कि वहाँ पे बहुत धुआं था कि आग? काफी धुआं निकल रहा था, आग बुझ गया। जब तक मैं नीचे उतरी आग बुझ गया था, बट धुआं काफी हो गया था भैया, धुआं काफी हो गया था। मेरा रेसिडेंस है इधर दीदी, आप रहते ही मैं रहती ही यहाँ पे हूँ। सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करने नहीं मांगता है। वो तो अभी गवर्नमेंट बताएगा वो लोग को, मैं क्या बताऊँ। वो कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। मैं नाम नहीं जानती हूँ किसी का, सारे होटल वाले ही हैं, 2-3 जन यहाँ पे आते हैं वो लोग। सब आते हैं। मेंबर सब होटल वाले ही है? 2-3 अपने मेरे जान पहचान के हैं जो हमारी कम्युनिटी के हैं, सारे होटल वाले नहीं हैं। 2-3 या होटल पीपल्स एंड 2-3 या জেনুইন পিপল जो हमारे रेसिडेंट्स वाले हैं। দেখুন, এই মির্জা গালিব স্ট্রিটে নতুনের প্রাণ চলে যাওয়া, বা আমি যদি তারাপীঠ ধরি, কয়েকদিনের ব্যবধানেই তো মির্জা গালিব স্ট্রিট, তারাপীঠ, 18টি প্রাণ। মানে আমি বলছি এটা কিন্তু শুধু সংখ্যা নয়, 18টা পরিবারের গল্প এক নিমিষে ছাড়কার। আজকে কতটা বিভীষিকার মধ্যে আপনারা রয়েছি। আমরা শহরে যেভাবে, শুধু শহর কেন বলবো, শহর ব্যতীত রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন আমরা যাই, তখন আমরা কি নিজেদেরকে সেফ ফিল করতে পারছি? আপনারা কি বলবেন আজকে লাঞ্চ বক্সে? তাই আবারও প্রশ্নটা রাখছি, গাফিলতি নাকি দুর্ঘটনা? একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি হুগলি সিঙ্গুর থেকে শ্রীমতী সোমা সিংহ বলছি। গুড আফটারনুন। হ্যাঁ বলুন। শুভ বিদ্রোহ আজকের টপিক্সের উপর দাঁড়িয়েই বলছি। গাফিলতি কথাটা হচ্ছে কি, অনেকে আছে হয়তো স্কুটার চালিয়ে একটা সে কানে এমন ভাবে ধরে স্কুটারটা চালাচ্ছে। কেন এগুলো দরকার কি? ফোন বাজছে বাজুক না, পরে ফোনটা ধরে নেবে, মোবাইলে যখন নাম্বারটা দেখবে, তো এই গাফিলতির জন্য দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। তারপরে হয়তো যাবে, একটু দৌড়ে নিয়ে চলন্ত বাস এটা তো ঠিক না, একটা দুর্ঘটনাও তো হয়ে যেতে পারে। বাসের তলায় চলে যেতে অনেক রকম ঘটনা ঘটে যেগুলো মানুষের গাফিলতির জন্যই ঘটে। যে তারাপীঠ ট্রাজেডি ঘটে গেলে যে অগ্নিদগ্ধ বেরিয়ে হয়তো কোনো গাফিলতি ছিল না, যার জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। এরকম অনেক মানুষের গাফিলতির জন্যই না দুর্ঘটনাটা ঘটে যায়। এইটাই আমি বলতে চাইছি। মানুষ যদি ঠিক মতন মানে রেকলেস ড্রাইভিং, অনিয়ন্ত্রিত এমন ভাবে বাস টাস চালায় বা লরিগুলো এমন ভাবে প্যাটার্নের স্পিডে আসে, কোনো বিদ্যা হয়তো পেরোতে যাচ্ছে মানে সেসব মনেই করে না। মানে মনে হয় যেন তাকে ঘুরিয়ে দিয়ে একবারে চলে ওদের যাওয়াটাই সবার আগে। এটা কি উচিত? মানুষ একটু গাফিলতি না, এগুলো তো ঠিকভাবে নিয়ন্ত্রণে গেলে আমি তো আশা রাখি যে এই দুর্ঘটনাগুলো হয়তো হতো না। কিছু না কিছু দুর্ঘটনার পেছনেও কিছু একটা কারণ থাকে, হঠাৎ তো হয়ে যায় না। একদমই তাই। কানসার অ্যাক্সিডেন্ট এরিয়া আছে সবাই ইগনোরেন্স, মানে অপদার্থতাই তো মানে দুর্ঘটনাগুলো হয় না মানুষের মুখ্যতার জন্য। এই তো শুনুন, এইটা বললাম আর কি, আমার যতটুকু ধারণা বা অভিজ্ঞতা। এবং রাস্তাঘাটে আমি দেখি তো গল্প করতে করতে যাচ্ছে, আর এই বাস গাড়ি যাচ্ছে এই যাচ্ছে, সেদিকে একটু তাকানো দরকার। হয়তো মোটর সাইকেল ভীষণ রেকলেস ড্রাইভিং, অনিয়ন্ত্রিত চালায় একবারে। মানে ছোট ছোট বেলায় কিছু বুঝলো না, সময় একবারে মতো চলে যাচ্ছে। রাস্তা দিকে যাচ্ছে না যাচ্ছে দেখি তো যাওয়া, বা যে যাচ্ছে সে তো বলবে, কেউ হাত তুলে যে একটু দাঁড়ায়, হাতটা কমালে ভালো হয়, কেউ নিজের মনে গল্প করতে করতে চলে যাচ্ছে। এটা গাফিলতির জন্য একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিকই বলেছেন সোমা দেবী। আমি বললাম ঠিক। অসংখ্য ধন্যবাদ জানাই। সোমা সিংহ সিঙ্গুর থেকে টেলিফোন করে বলছেন যে গাফিলতিটা চরম, মানুষের দ্বারা গাফিলতিটাই চরম। দেখুন, আমি খুব স্বাভাবিকভাবে, মানে আমরা তো এটা দেখে অভ্যস্ত, আমরা দেখেছি এটা যে প্রশাসন তারা বিভিন্ন অনুষ্ঠান করেছেন। আমি পূর্বতন প্রশাসনের কথাই বলছি, তারা শহরের বুকে বিশেষ করে আমরা দেখেছি টক টু মেয়র অনুষ্ঠান করতে, এগুলো হয়েছে। ওভার দ্য টেলিফোন সাধারণ মানুষ ফোন করছেন, তার সমস্যা বলছেন, অভিযোগ জানাচ্ছেন, চটজলদি সুরাহার জন্য সেখান থেকে বার্তা চলে যাচ্ছে মেয়রের।
কিন্তু আলটিমেট গ্রাউন্ড লেভেলে যখন আমরা দেখতে পাচ্ছি তখন দেখছি অস্থিরতায়। আমি আবারও প্রশ্ন করি যে কেন এত আগুনের ঘটনা বাড়ছে? এর দায়টা কে নেবেন? এতগুলো প্রাণ চলে যাচ্ছে, এর দায়টা আলটিমেট কার? আমরা যদি আজকের এই ছবিটা দেখছি যখন মির্জা গালিব স্ট্রিটে বহু অভিযোগ, আর মির্জা গালিব স্ট্রিটে এই হোটেলগুলো আজ থেকে চলছে এমনটা তো নয়, দীর্ঘ সময় ধরে, এক একটার তো অডিট রিপোর্ট পর্যন্ত নেই। এই যে গাফিলতিটা, মানে আপনি টাকা দিচ্ছেন, মানে এর আগে তো নানান বড় বড় অভিযোগ সামনে এসছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় যা কিছু টাকা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারছেন, আপনি ব্যবসা করতে পারছেন, যেরকমভাবে খুশি ব্যবসা করতে পারছেন, মানুষের জীবনের দাম নেই। এই যে বিদেশ থেকে যারা আসছেন, আমি ধরলাম বাংলাদেশ থেকে যারা এসছেন, মির্জা গালিব স্ট্রিটের কথাই আমি আসি, তারা তো মেডিকেল ইমার্জেন্সির জন্য এসেছিলেন, আজকেই তাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রাত 2টোর সময় এমন এক মারাত্মক পরিস্থিতি তৈরি হলো যে বাড়িটাই আর ফেরা হলো না। তো এখন বিষয় হচ্ছে গিয়ে এগুলোর ওপর প্রকৃত যারাদের নজরদারি দেওয়ার প্রয়োজন, তারা কি হাত পা গুটিয়ে রয়েছেন? যারা এই ব্যবসাগুলো চালাচ্ছেন তারা তো জানেন যে তার পরিস্থিতি কোন জায়গায় কি আছে। সরকারকে ফাঁকি দিয়ে, প্রশাসনকে ফাঁকি দিয়ে যখন আপনি এই ব্যবসা চালাচ্ছেন, তখন আপনি তো নিজেও ভুল করছেন। আপনি আরও মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা করছেন, আর এই প্রাণগুলো যখন চলে যাচ্ছে তখন গিয়ে হুলস্থুল পরিস্থিতি, বিভিন্ন ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, নানানবিধ পরিস্থিতি। মানুষ চান না এত কিছু, মানুষ চান যাতে ঘটনা না ঘটে তার আগে প্রিকশনারি পদক্ষেপ যেগুলো রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে মেনটেন হয়। তাই তো। নমস্কার, কে রয়েছেন দর্শক বন্ধু? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার। বলুন কে আচ্ছা, বলছেন? আমি এই সিটিবিএন এর রোজকার এই টাইমটা আমি এগুলো দেখি। আচ্ছা, একটু নামটা বলে দিন আর কোথা থেকে বলছেন বলুন। কণা রায়চৌধুরী, কসবা। কণা রায়চৌধুরী, কসবা, বলুন। কসবা। হ্যাঁ, এই যে দেখছি, তা আমি যেটুকুনি দেখছি, যেটুকুনি আমি ভাবছি আর কি, হ্যাঁ। যে ঘটনাটা ঘটেছে রামপুরহাটে এবং গ্যালিব স্ট্রিটে, হ্যাঁ। সেটা আমার যেটা মনে হয় যে অনেক কিছু গাফিলতি আছে, যেটা আরো বেশি হোটেল মালিকদের বা যারা এসবের মধ্যে আছে তাদের আরো অনেক অনেক বেশি অ্যালার্ট হওয়া উচিত। এরকম ঘটনা অনেক ঘটেছে, আমাদের ঘটছে সত্যি। একটার পর একটা। আপনি তো বললেন যে ওই যেসব ঘটনাগুলো বলেন স্টিফেন কোর্টে যেগুলো ঘটেছে, তা তারপরেও তো আরো একটু অ্যালার্ট বেশি হওয়া উচিত, যেটা আমাদের ফায়ার সার্ভিস, ইলেকট্রিসিটি, এবং এখন তো নিয়ম হয়েছে, যেটা আমার শোনা কথা, নিয়ম হয়েছে যে একটা এন্ট্রেন্স থাকবে না, দুটো, যেটা আমৃতে হয়েছে, দুটো এন্ট্রেন্স, যদি একটাতে কিছু হয় তাহলে আরেকটা দিয়ে যাতে দুটো দিয়ে পালাতে পারে। তো এই ঘটনা তো মর্মান্তিক, মানে এইভাবে বেড়াতে গিয়ে যদি লোকের এই মৃত্যু আসে এবং যারা মারা গেছে তাদের ফ্যামিলিগুলো তো একদম রুইন্ড হয়ে যাবে। আমরা তো জানি না তাদের সবকিছু নির্ভর করছে যারা মারা গেছে তাদের উপরে। খুব মর্মান্তিক, খুব দুঃখের। কিন্তু আমার মনে হয় যে আরো অনেক বেশি আমাদের অ্যালার্ট থাকতে হবে, অনেক বেশি স্টেপ নিতে হবে যাতে এই ঘটনা আর না ঘটে, আর যেন চোখে জল না কাউর পড়ে। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ কণাদেবী আপনাকে। কণা রায়চৌধুরী, কসবা থেকে দর্শক বন্ধু যেটা বলছিলেন যে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট তো প্রত্যেককে থাকতে হবে। আমিও যখন কোনো জায়গা নির্বাচন করছি, আমাকেও সেই জায়গা নির্বাচনটা করতে হবে সঠিকভাবে। অ্যালার্ট আমাদেরকেও যেমন থাকতে হবে। মানুষরা তো প্রত্যেকে অ্যালার্ট থাকেন, আবার অনেক সময় তারা বুঝতে পারেন না কি করবেন। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ যখন আসছেন, কোনো একটা হোটেল নিচ্ছেন, সমস্ত কিছু রয়েছে, কিন্তু আপনি তো জানেন না তার ভেতরের কি পরিস্থিতি বা অবস্থা। পয়সার বিনিময়ে সেই হোটেল আপনি ভাড়া নিয়ে নিচ্ছেন এবং তারপর এই মারাত্মক অবস্থা। এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি, আমরা দমকল প্রতিমন্ত্রী যখন বলছিলেন মারাত্মক এক অবস্থা, মানে 80 জনকে এই হোটেল থেকে বার করা হয়েছে, একটাও এক্সিট গেট নেই, একটা মাত্র ছিল, সেটা আবার তালাবন্ধ। কোনো ক্রমে সেটাকে ভেঙে বার করার একটা প্রচেষ্টার ছবি। কি বলছিলেন দমকল প্রতিমন্ত্রী? শুনুন। দেখুন, এই ঘটনা কিন্তু তার মধ্যেও যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমাদের দপ্তরের কর্মীরা
এবং আমাদের দপ্তরের আধিকারিকরা খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে গেছেন। ছুটে যাওয়ার পরে 80 জন ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা একটা বড় উল্লেখযোগ্য ঘটনা। আর খবর পাওয়ার সাথে সাথে ভোরবেলা আমি এসেছি, আমার মাননীয় ডিজি সাহেব তিনি এসছেন, মুখ্যমন্ত্রী রাতভর আমাদের সাথে ফোনে যোগাযোগ রেখে খোঁজ খবর নিচ্ছেন আর আমাদেরকে উপযুক্ত নির্দেশ দিচ্ছে। কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা কি ছিল আদৌ? ওটা আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। আমি নিজে ভেতরে ঢুকেছিলাম, তো খুব বেশি নজরে পড়েনি। আরও ডিটেলসে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, আরও তদন্ত হবে, তখন বোঝা যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই রকম একটা বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে 4টা-5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি খুপড়ি করে। একটা মাত্র জানালা ছিল বলে 2 জন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা ল্যাডার দিয়ে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে এসছেন। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। তো কি করে কেএমসি, পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে এই ওখানে বা ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। কমিটি গঠন হবে, পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। 2:07 আমাদের কাছে খবর এসছে, 2:08 মধ্যে, রাত্রি 2:08 মধ্যে এখানে আমার ফায়ার ব্রিগেডের অফিসাররা, কর্মীরা, তারা সবাই পৌঁছে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। এবং আপনারা দেখবেন আগুন বেশি দূর উঠতে পারেনি, সেই জন্য অনেক ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। কোনোভাবেই আমরা এড়োচ্ছি না, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। কেন এটা হচ্ছে দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আর শুধু এই চত্বরেই প্রচুর হোটেল এরকম আছে যেখানে এইভাবে ঘিঞ্জি পরিবেশের মধ্যে, ঘিঞ্জি এলাকার মধ্যে আপনার হোটেল করা হয়েছে। আমরা ব্যবস্থা নেব। এখনো পর্যন্ত এফআইআর হয়নি, ওটা পুলিশ দেখছেন, পুলিশ করবে। আমাদের পক্ষ থেকেও হবে, আমাদের পক্ষ থেকেও হবে। মৃত্যুর কারণ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অনেকটাই ধোয়ার কারণে। কারণ ওখানে যারা পাওয়া গেছে আমাদেরকে বেশিরভাগেরই গায়ে সেভাবে পুড়ে যাওয়ার মতো ব্যাপারটা নেই। অনেকেই ওই ধোয়াতেই শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে এটা প্রাথমিক অনুমান। ডাক্তাররা আরো ভালো বলতে পারে। তো আজকে মানে ভাবুন একবার, কেউ পুজো দিতে যাচ্ছেন, তার মৃত্যু হয়ে যাচ্ছে। কেউ মেডিকেল ইমার্জেন্সির জন্য চিকিৎসা করাতে এসেছিলেন, তার মৃত্যু হয়ে যাচ্ছে। কেউ ঘুরতে এসছেন, তার মৃত্যু হয়ে যাচ্ছে। আজকে তো জবাবদিহির জায়গা, ডেফিনেটলি এই প্রসঙ্গের জায়গা। আপনারা যে প্রশ্নগুলো তুলছিলেন, যারা দর্শক বন্ধুরা টেলিফোন করছেন, একই সঙ্গে আমরাও প্রশ্ন করছি যে মৃত্যুগুলোর দায় কে নেবেন। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বলছেন শুনুন। আমি তো বলছি কোনো আমাদের জলের যে হোটেলসের ব্যবস্থা থাকে সে ব্যবস্থা নেই। এমনকি এরকমও শোনা যাচ্ছে যে পিছন দিকে একটা এক্সিট ছিল বেরোবার, সেখানেও একটা বিল্ডিং খাড়া করে দিয়েছে। আজকে যে তারকেশ্বরে যে হোটেলে আগুন লাগলো, প্রত্যেকটা এক্সিট খুব সুন্দর এক্সিট ছিল, কিন্তু সেখানে কোলাপসিবল গেট লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে, নয়তো প্লাইউড লাগিয়ে দিয়েছে। এরা ভয় পায় যে যারা কাস্টমার তারা টাকা না দিয়ে যদি বেরিয়ে যায়। একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে যারা ঢুকছে তারা পুরো টাকাটা ঢুকে 2 দিনের থাকবো, 2 দিনের পুরো টাকাটা দিয়ে দিল, एग्जिट खुला থাকলো। এটা পুরো সিস্টেম বানাতে হবে। माननीय मुख्यमंत्री से हम लोग बात करें, माननीय मुख्यमंत्री से बात होगा। 15 বছর ধরে কোনো অডিটও হয়নি আর কোনো অডিটিং সেই কাজও করেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হবে। আমরা কেএমসি, ফায়ার, পিডব্লিউডি যারা যারা আছে, পুলিশ, সবাইকে নিয়ে একটা টিম গঠন করে এই চত্বরের মধ্যে, রাদার কেএমসির মধ্যে যারা এই ধরনের হোটেল চালাচ্ছে, এই ধরনের ট্রেড লাইসেন্স আছে না আছে, এগুলো আমরা চলতে দেবো না। অন্তর্ঘাতের কোনো বিষয় নেই এখানে। দেখুন, প্রশ্ন হচ্ছে দায়বদ্ধতা। মানে দায়বদ্ধ আমরা প্রত্যেকেই। আমরা দায়বদ্ধর কথা এই কারণেই বলছি, মানে আপনি একটা হোটেল চালাচ্ছেন, আপনি ফাঁকি দিয়েছেন, আপনি প্রশাসনকে ফাঁকি দিচ্ছেন, সরকারকে ফাঁকি দিচ্ছেন। কতদিন ফাঁকি দেবেন? দুর্ঘটনা ঘটে যাওয়ার পরটার পরিস্থিতি আর বোঝার কি কিছু বাকি থাকে? মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা যারা করছেন, আমি বলছি ঠিক এই দায়বদ্ধতার জায়গায় থেকে, যেমন যে ব্যবসা করছেন তার দায়বদ্ধতা, যারা বা যাদের মাধ্যমে এরা এই ব্যবসা দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারছেন তাদের দায়বদ্ধতা। আজকে এই
সামগ্রিক দায়বদ্ধতার প্রশ্ন, কারণ আমি বলছিলাম যে আমরা সেই স্টিফেন কোর্ট থেকে পর 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 লাগাতার আপনাদেরকে সাল ওয়াইজ আপনাদেরকে বলছিলাম যে এতগুলো অগ্নিকাণ্ড, বড় বড় অগ্নিকাণ্ড, সেই ডেটাগুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম। ঠিক তাই সেই জায়গায় যে আমাকে তো কারণ অনুসন্ধান করতে হবে যে কেন এত যখন অগ্নিকাণ্ডের ঘটনা বিগত সময়ে ঘটে গিয়েছে, সেগুলো থেকে আমি শিক্ষা নিয়ে সেই প্রস্তুতি সেরে রাখতে পারতাম। কিন্তু আজ যে ঘটনা ঘটে গিয়েছে, যে প্রাণগুলো চলে গেল, আজকে সেই পরিবারগুলোই হাহাকার, বেদনা, যন্ত্রণা, এটা তারা তাদের পরিবার তারা ফিল করতে পারছেন। আমি আবারও বলছি, আজকে চিল্লামিল্লি হবে, কয়েকদিন ধরে চিল্লামিল্লি হবে, কয়েকদিন প্রচুর তৎপরতা থাকবে, কিন্তু তারপরটা আবার যেই কে সেই যাতে না হয়। আবার যদি যেই কে সেই হয়, তাহলে হয়তো আবার অন্য কোথাও ঠিক একইভাবেই মর্মান্তিক মৃত্যুর ছবি আমাদেরকে দেখতে হবে। আর তাই আগে ভাগে আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন, সরকার যথেষ্ট সতর্ক। এই সতর্কতা আগামী প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ক্ষেত্র, আমরা জানি যত সহজ বিষয় নয় যে আপনি এক নিমিষে সব কিছু সঠিকভাবে করে ফেলতে পারবেন, কিন্তু তৎপরতার সহিত সমস্ত জায়গায় সঠিকভাবে, সঠিক নিয়ম কানুনকে মানছেন কে মানছেন না, সেগুলোকে দেখভাল করা এবং সেই উদ্দেশ্যে তারা তাদের কাজ যাতে আগামী সময় চালিয়ে যান, প্রশাসন যাতে তাদের সুষ্ঠু নজরদারি দেন, তাহলে এই ধরনের ঘটনা বন্ধ হবে। আর এই ধরনের যারা অসাধু চক্র, কার্যত বলতেই হয়, কারণ এরা প্রত্যেকটা জিনিস ফাঁকি দিচ্ছেন, সরকারকে ফাঁকি দিচ্ছেন, প্রশাসনকে ফাঁকি দিচ্ছেন, সমস্ত কিছু করে তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন পয়সা ইনকামের ধান্দায়, আর মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে এভাবে বেঘরে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়েই প্রশ্নের জায়গা যে আমরা বিগত সময়ের যে ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বারবার দেখে গিয়েছি, সেখান থেকে আমরা শিক্ষা নিই। আমরা জানি পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রিট মারাত্মক এক হাই প্রোফাইল জোন বা এরিয়া। আজকে ঠিক সেই অঞ্চলগুলো সহিত আরও বিভিন্ন অঞ্চল রয়েছে যেখানে তার পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাই হোক, আমি দর্শক বন্ধু রয়েছেন, কথা বলবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি তাপস মুখার্জি বলছি। আচ্ছা, কোথা থেকে? আমি 98 ভাবে ভিসি খর্দা ভিসি কলেজ থেকে বিএসসি পরীক্ষা দেই। আই ওয়েন্ট টু হাইকোর্ট। হাইকোর্ট আমি ডিক্লেয়ার মিনিট পাস বিএসসি, তবে কলকাতা ইউনিভার্সিটি আমাকে না দিয়েছে রেজাল্ট, না দিয়েছে মার্কশিট। কি বললাম বুঝলেন? আচ্ছা, এইভাবে রাজ্য এই যে বাড়িতে লোক পাঠিয়ে পুরো হিস্ট্রি দিয়ে রান বক্সে এটা সব ডিলিট করো, সারা ওয়ার্ল্ড জানাই। ওকে, কি বললাম বুঝলেন? আচ্ছা, বুঝলাম। আমাকে আমি মার্কশিট অ্যালং উইথ সাফিসিয়েন্ট ড্যামেজ বাম আমলের কেসটা হয়েছিল, তো আমার বয়সটাই না, বাবা নেই, মা নেই। আচ্ছা, একটু আমাকে হেল্প করুন, আমি সেরিব্রাল স্ট্রোকের পেশেন্ট। ঠিক ঠিক তাপসবাবু, আমরা অবশ্যই আছি, আপনার সঙ্গে আছি। আজকে যে ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করছি বা পরিস্থিতিটা নিয়ে আলোচনা করছি, আপনার এই বিষয়ে কি মতামত রয়েছে? এগুলো সব বিগত কেয়ারলেসনেস। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। এগুলো ওভারলুক, মানুষের ওভার নেগলিজেন্স হয়, এই অবস্থা আগুন লাগে। বুঝতে পেরেছি, নেগলিজেন্সি, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় যেটা তাপসবাবু বলছিলেন। ধন্যবাদ আপনাকে তাপস মুখার্জি, দর্শক বন্ধু নিমটা থেকে টেলিফোন করেছিলেন। মানুষের নেগলিজেন্সি, এতটা নেগলিজেন্সির ফল দেখুন। আমি এটা ওভারঅলের জায়গা বলছি, আমি আবারও বলতে চাই যে আমরা আজকে যখন ফাস্ট, এতটা দ্রুত এগোচ্ছি, আমরা সামাজিক মাধ্যমে শুধু নয়, আমরা সামাজিক জায়গা থেকে দাঁড়িয়েও মারাত্মক ওয়েতে এগোচ্ছি। আমরা প্রতিদিন প্রসার সমস্ত কিছুতে হচ্ছে, এআই চলছে, এআই এর টেকনোলজির যুগে দাঁড়িয়ে আমরা এইটুকুনি জিনিস করতে পারবো না? আমরা আমাদের সারাউন্ডিংস, আমরা আমাদেরই আশপাশ, আমরা নিজেরাও যদি চোখ নাক কান খোলা রাখি, বিং আ নেইবার, আমি আমার নিজের প্রতিবেশী হিসেবে যদি আমরা নিজেদেরকে গণ্য করি,
তাহলে আমার চারপাশে কি ঘটছে, কি অবস্থা, কি পরিস্থিতি ঘটতে পারার যে একটা মারাত্মক অবস্থা, সেটা আমি বুঝতে পারবো। আমরা প্রশাসনকে অবশ্যই জানাবো। শেষ ফোন হয়তো নিতে পারবো। নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হবে, কারণ আমাদের আর হাতে সময় নেই। লাঞ্চ বক্স থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্যান্য সব অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাক সিটিভিএনে।